নমস্কার, নিউজ 18 বাংলায় আপনাদের প্রত্যেককে স্বাগত। শুরু করছি সোজা সাপটা। অ্যালবার্ট আইনস্টাইন বলতেন, যারা মনে করেন রাজনীতি আর ধর্ম মেশে না, তারা আসলে মূর্খের স্বর্গে বাস করছেন। তারা দুটোর কোনোটাই বোঝেন না। ভারতের মানুষ রাজনীতি আর ধর্মকে মিশতে দেখেছেন সেই 8-এর দশক থেকে। প্রথমে বাবরি মসজিদের তালা খোলা, তারপর বাবরি মসজিদ ভেঙে ফেলা, ওই জমিতে মন্দির হবে না মসজিদ তা নিয়ে আইনি লড়াই চলেছে কয়েক দশক ধরে। অবশেষে দেশের সর্বোচ্চ আদালত সিলমোহর দেয় রাম নামেই। ধর্মের এই জমি নিয়ে রাজনীতিতে বাহুবলী করেছে বিজেপিকে এবং টানাপোড়েনের প্রায় শেষই নেই। কেউ কেউ বলেন এই রাম মন্দির আন্দোলনই ভারতবর্ষে বিজেপির জমিকে শক্তপোক্ত করেছে। কেউ কেউ আবার বলেন মসজিদের তালা তো রাজীব গান্ধী নিজেই খুলেছিলেন। তবে কার দায় আর কার লাভ, সেই প্রশ্ন কার্যত এখন অর্থহীন। লোকসভার খাতায় এখন সবথেকে জটিল অঙ্কের নাম অযোধ্যা। অযোধ্যা সরযূ তীরের এই নগরীর নাম রামায়ণে আছে, আবার মহাভারতেও আছে। এ যুগের অযোধ্যা ধর্মে আছে, রাজনীতিতেও আছে। এই অযোধ্যায় রামলালার প্রাণ প্রতিষ্ঠা হয়, আবার এই অযোধ্যার নাম নিয়ে বিজেপি ঘরে ঘরেও যায়। 22শে জানুয়ারি রাম মন্দিরের দরজা খুলবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অনেকে বলছেন এই মন্দিরের চাবি দিয়েই দিল্লির দরজা খোলার স্বপ্ন দেখছে পদ্ম শিবির। 25শে জানুয়ারি থেকে শুরু হচ্ছে 2 মাসের কর্মসূচি, রাম মন্দিরকে প্রতিটি পাড়ায় পৌঁছে দেওয়ার মিশন। বিজেপির এই শক্ত পিছে বিরোধীরা কিছুটা হলেও ব্যাকফুটে। রাম মন্দির উদ্বোধনের আমন্ত্রণ পত্রতে এসেছে, কিন্তু গেলে বেশি ক্ষতি নাকি না গেলে, সেটাই এখন লাখ টাকার প্রশ্ন। এককালে অযোধ্যায় রাজত্ব করেছিলেন রাম, তবে কি এবার এই অযোধ্যায় ঠিক করে দেবে কে বসবেন দিল্লির সিংহাসনে? নাকি হাজার আলোর এই রোশনায়ের বাইরে অন্য কোনো ইস্যু বাড়ছে গোকুলে, আড়ালে? ক্রিকেটের রুলবুক বলে তিনি ভালো ব্যাটার যিনি সব বল খেলতে পারেন না, কোন বল খেলবো আর কোন বল ছাড়বো তা বিচার করতে পারেন। 24-এর পিচে বিরোধীদের কাছে রাম মন্দির যে কঠিন বল তা নিয়ে কোনো সন্দেহই নেই, কিন্তু প্রতিকূল আবহাওয়াকে অনুকূল করে নেয়ার নামই তো রাজনীতি। ফলে বিরোধীদের সামনে এখন প্রশ্ন একটাই, তারা বিজেপির তৈরি করা পিচে খেলবেন নাকি নিজেরা নতুন কোনো পিচ তৈরি করবেন। আমাদের আজকের মোশন, পদ্মের ভরসা রাম, 24-এ কার বিধি বাম। আর এই নিয়ে বলার জন্য আমার সঙ্গে যারা আছেন, আমার একদম বাঁদিকে রয়েছেন রাজর্ষি লাহিড়ী বিজেপির পক্ষে, পাশে রয়েছেন তন্ময় ভট্টাচার্য সিপিএমের পক্ষে, পাশে রয়েছেন রাজীব বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের পক্ষে, একদম ডান দিকে রয়েছেন ডক্টর কৌশিক বিশ্বাস তৃণমূল কংগ্রেসের পক্ষে, আশুতোষ চট্টোপাধ্যায় কংগ্রেসের পক্ষে এবং দেবজিৎ সরকার বিজেপির পক্ষে। আমার প্রথম বক্তা রাজর্ষি লাহিড়ী। 43,000 হদিশ পাওয়া ধ্বংস হওয়া হিন্দু মন্দির, 33,000 অফিসিয়ালি ডকুমেন্টেড খোঁজ পাওয়া হিন্দু মন্দির ধ্বংস হওয়া, তার 3টি ভারতবর্ষের হিন্দু সমাজ ফেরত চেয়েছে। শ্রীরামচন্দ্রের জন্মভূমি, ভগবান শ্রীকৃষ্ণের জন্মভূমি এবং প্রথম জ্যোতির্লিঙ্গ দেবাদিদেব মহাদেবের বিশ্বেশ্বরের জ্যোতির্লিঙ্গ। যে ন্যারেটিভ আজকে দাঁড় করানো হচ্ছে, এই ন্যারেটিভটা হচ্ছে একটা বস্তা পচা পুরনো কমিউনিস্ট পার্টির একটা ন্যারেটিভ, যে ন্যারেটিভ দাঁড়িয়ে অনেক দিন রুটি সেঁকা হয়েছে, আজ আর রুটি সেঁকাটা সম্ভবপর হচ্ছে না। যেখানে দাঁড়িয়ে 1943 সালে ক্রেমলিনে জোসেফ স্টালিন তিনি রাশিয়ান অর্থোডক্স চার্চের 3 জন হায়ারার্ককে, রাশিয়ান সিক্রেট পুলিশ সার্ভিসের হেড এবং ফরেন মিনিস্টারকে নিয়ে একটি মিটিং করেন যে কমিউনিস্ট রাশিয়া ধ্বংস করে দিয়েছিল যে চার্চগুলোকে, সেই চার্চগুলোকে আবার করে তৈরি করে দেবে, তবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পটভূমিকায় সেটাকে
স্টেটের হয়ে, রাশিয়ার হয়ে কাজ করতে হবে, কথা বলতে হবে। 60-এর দশকে ভারতবর্ষের যে ডেলিগেশন রাশিয়া যায়, সেখানে বামপন্থী ডেলিগেশনরাও সেখানে উপস্থিত ছিলেন, এবং পেট্রোগ্রাডে তারা দেখেন যে কমিউনিস্ট রাশিয়া ধ্বংস হয়ে যাওয়া কিছু চার্চকে সারিয়ে দিচ্ছে, রিপেয়ার করছে। যখন ইন্ডিয়ান ডেলিগেশন তাদেরকে জিজ্ঞাসা করেন যে আপনারা তো ধর্মহীন একটা স্টেট, তাহলে আপনারা কেন এটাকে করছেন, তার উত্তরে কমিউনিস্ট রাশিয়া বলে যে সেই সমস্ত চার্চগুলো হচ্ছে হিটলার যখন পেট্রোগ্রাড দখল করেন তখন বহু চার্চ ধ্বংস হয়, সেই পরাধীনতার চিহ্ন তারা রাখতে চান না। 800 বছরের প্রাচীন ভারতবর্ষের সমাজ দেশের যে পরাধীনতার চিহ্ন, মূল স্থানগুলো, মোগল, পাঠান, সৈয়দ, গাজী, গজনবী, তুর্কি, শাহজাহান, বাদশাহ, নবাবরা যেটাকে করেছিলেন ধ্বংস করে একটা জাতিকে ছোট দেখানোর জন্য, সেটা যদি একটা জাতি ফেরত পেতে চায়, এখানে দায়বদ্ধতা ধর্মের নামে কেন করা হচ্ছে? রাম তো একটা ন্যাশনাল আইকন, একটা ন্যাশনাল হিরো, এখানে ধর্মের তো কোনো প্রসঙ্গ আসার কথা নয়। যারা শিবলিঙ্গে কন্ডম পরিয়ে নিজেদেরকে সেকুলার প্রমাণ করতে চায়, যেখানে হরকিষণ সিং সুরজিতের মতন নেতারা 5টি ধর্মীয় চিহ্ন সারা জীবন বহন করে এলেন, রেজ্জাক মোল্লাদের মতন কমিউনিস্ট নেতারা হজ করতে ফিরে এসে বললেন আমি আগে মুসলমান তারপর কমিউনিস্ট, তখন কোনো শব্দ বলা যায় না, কিন্তু সুভাষ চক্রবর্তী তারাপীঠের মন্দিরে গেলে পরে তাকে শোকজ করা হয়। এ ধরনের দ্বিচারিতা সেকুলারিজমের নামে আমার বোধহয় এটা হওয়া উচিত নয়। আর ভারতবর্ষের কনটেক্সটে সেকুলারিজমের অর্থ ধর্মীয় নিষ্পৃহতা বা ধর্ম সহিষ্ণুতা, ধর্ম নিরপেক্ষতা বলে ভারতবর্ষের কনটেক্সটে কিছু হয় না। আসল কথা হচ্ছে যে এই তথাকথিত লোক যারা সেকুলারিজমের অর্থ বলে হিন্দুকে গালি দেওয়া এবং হিন্দুকে গালি দিয়ে শুরু করা, এই বুদ্ধিজীবীদের সার্টিফিকেট এবং রাজনৈতিক ব্যক্তিত্বদের সার্টিফিকেট এটা যদি হয়ে থাকে, তাহলে এটার বিরোধী আমরা অবশ্যই। ধন্যবাদ রাজস্বী। ভারতবর্ষে ধর্মনিরপেক্ষতা বলে কিছু হয় না। তন্ময় ভট্টাচার্য। রাজর্ষি যেভাবে ওর গোটা আলোচনাটা কমিউনিস্টদের নিয়ে করলো, অপ্রাসঙ্গিক, দূরবীন দিয়ে দেখা যায় না, সেই কমিউনিস্টরা এতটা গুরুত্ব পাওয়ায় আমার কেমন যেন মনে হচ্ছে নিজেই বোধহয় নিজের বুকের ছাতিটাকে একটু ফুলিয়ে ফেললাম। আসলে কমিউনিস্টদের সঙ্গে ধর্মের কোনো বিরোধ নেই, মার্ক্সবাদের সঙ্গেও নেই। মার্ক্স বলেছেন ধর্ম নিপীড়িতের দীর্ঘশ্বাস, ধর্ম হৃদয়হীনের হৃদয়, আশ্রয়হীনের আশ্রয়। কিন্তু শেষ বিচারে ধর্ম জনগণের আফিম। এই শেষ বিচারটাকে একমাত্র বিচারে পরিণত করে নিলে পরে মুশকিল। নিপীড়িতের দীর্ঘশ্বাসটাও সত্য, আশ্রয়হীনের আশ্রয়টাও সত্য। কমিউনিস্টদের বিরোধিতারা আসলে ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহারের বিরুদ্ধে।